স্যার আবার একটু শুরু থেকে দেখালে ভালো হবে, যাতে সবাই পরবর্তীতে রেকর্ডে দেখতে পারবেন। আচ্ছা, মনে করলে তো সুবিধা হইতো। আলহামদুলিল্লাহ স্যার, একটু আমি শুরু থেকে পাবো তাহলে। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম পাথফাইন্ডার। পাথফাইন্ডার কাকে বলে? আমরা বলছিলাম যে পাথফাইন্ডার বলা হয় একাধিক শেপ বা অবজেক্টকে জোড়া দিয়ে একটা বানানো, কাটাকুটি করা বা নতুন কোনো কাস্টম শেপ তৈরি করার প্যানেল। এটাই হলো পাথফাইন্ডার, যেটাকে আমরা বলেছিলাম, যেটা আমাদের কোনো অবজেক্ট যদি আমরা সিলেক্ট করি, যেমন এটা সিলেক্ট করলাম, এই যে পাশে আমাদের আসে যে পাথফাইন্ডার ডান পাশে এখানে আসে। যদি এখানে কারো না থাকে তাহলে আমরা এটা পাবো কোথায়? উইন্ডোতে। আমরা উইন্ডোতে ক্লিক করলে এই যে উইন্ডো থেকে পাথফাইন্ডার, উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে এই প্যানেলটা, এটাকে বলা হয় পাথফাইন্ডার প্যানেল। তো আমরা বলছিলাম এটা কেন শিখতে হবে, এগুলো আপনাদের জানা দরকার নাই বা মনে রাখা ভালো, এই জন্য বলা। ডিজাইনে সবসময় রেডিমেড শেপ যেমন গোল বা চার কোণা দিয়ে কাজ চলে না। অর্থাৎ এখানে আমরা যে রেক্টেঙ্গেল টুলের মধ্যে যে শেপগুলো আমরা পাই, এখানে চারটা টুল আছে। এই চারটা টুলের পরেও কিন্তু অনেকগুলো শেপ আমাদের বানাতে হয়, কাজ করতে হয়। তো তখন কাস্টম লোগো, ভেক্টর বা ইসলামিক প্যাটার্ন বানাতে পাথফাইন্ডার ছাড়া কোনো উপায় নেই। যেমন একটু আগে আপনাদের চাঁদ বানিয়ে দেখাইলাম, তারপর আমরা আবার দেখব। তো আমরা এই জন্য চলে আসি পরের পেজে। আমরা এখানে বলেছিলাম পাথফাইন্ডার প্যানেলে মূলত 10টি টুল থাকে, আমরা দেখব উপরে 4টা, নিচে 6টা। এগুলো দুটি ভাগে বিভক্ত। একটা হলো শেপ মোডস, যেটা এখানে লেখা আছে, দেখেন শেপ মোডস। আরেকটা হলো পাথ ফাইন্ডার, নিচে লেখা পাথ ফাইন্ডার্স। আচ্ছা, উপরে 4টার কাজ কি এবং 4টার কি নাম, যেটা এখানে পিকচার আমি দেখিয়েছিলাম, এখানে পিকচার আছে, পিকচার আগে রাখছিলাম। এই যে এখান থেকে এটাকে বলা হয় ইউনিট, 2 নাম্বারটাকে বলা হয় মাইনাস ফন্ট, 3 নাম্বারটাকে বলা হয় ইন্টারসেক্ট, 4 নাম্বারটাকে বলা হয় এক্সক্লুড। যেটা আমরা এখানে পাথফাইন্ডারের আমাদের যে প্যানেল আছে, প্যানেলে যদি আমরা যাই, সেখানে আমাদের মাউস রাখলে আমরা দেখতে পাবো ইউনিট, তারপরে এখানে নিলে মাইনাস ফ্রন্ট, পরেরটা নিলে ইন্টারসেক্ট, পরেরটা এক্সক্লুড। এভাবে আমরা নিচের গুলো দেখতে পারি। যেমন এবার এর নাম হলো ডিভাইড, পরেরটার নাম ট্রিম, এর নাম মার্জ, এর নাম ক্রপ, এর নাম আউটলাইন, এর নাম হলো মাইনাস ব্যাক। তো এটা কি কাজ, আমরা একটু কাজগুলো দেখব এবং কাজগুলো সাথে সাথে প্র্যাকটিস করব। প্রথম হলো ইউনিট। ইউনিটের কাজ হলো একাধিক শেপকে জোড়া দিয়ে একটি মাত্র শেপে রূপান্তর করে। ইউনিটের কাজ, অর্থাৎ প্রথমটার কাজ হলো একাধিক শেপ, যেমন আমার এখানে অনেকগুলো শেপ আছে, অনেকগুলো শেপ এখানে আছে। এই শেপগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা যদি ইউনিটে ক্লিক করি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, আপনার দেখাইছিলাম কিছুক্ষণ আগে, প্রত্যেকটা আলাদা আলাদা। এই সবগুলোকে যদি আমরা একসাথ করে এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইউনিটে ক্লিক করলে এই যে আমাদের এটা পুরোটা একটা শেপে রূপান্তর হয়েছে, একটা শেপ হয়ে গেছে। যেটা আমরা আজকে যদি আমরা আমাদের প্রজেক্ট দেখি, প্রজেক্ট আমি এটা ব্যবহার করছি, এই যে দেখেন ম্যাগ হিসাবে, এই যে আসমানের মধ্যে একটা ম্যাগ ভাসতেছে পাহাড়ের উপরে। তো এভাবে আমরা ম্যাগ হিসাবে এটাকে ব্যবহার করতে পারবো। এভাবে আরো অনেক শেপ এখান থেকে তৈরি করা যায়, যেটা আমরা প্র্যাকটিস করলে আমরা দেখতে পাবো। তাহলে এটা গেলে ইউনিটের কাজ। দ্বিতীয় নাম্বার আসেন আরেকটা, আচ্ছা, মাইনাস ফ্রন্ট। এটা কাজ কি? নিচের শেপটি থেকে উপরের শেপের অংশ কেটে বাদ দেয়। অর্থাৎ আমরা এখান থেকে দুইটি শেপ নিয়ে গেলাম, দুটা শেপ এনে আমরা দেখি যে এটা কাজ হলো। আচ্ছা, উপরেও রাখতে পারি আমরা, এই এটা কাজ কি? নিচের শেপটি থেকে উপরের শেপের অংশ কেটে বাদ দিবে। নিচের শেপটা এখান থেকে যতটুকু অংশে
ঢাকা থাকবে ততটুকু অংশ সে কেটে বাদ দিবে, যেটা আমরা এখানে দেখতে পারি। এই যে দেখেন, মাইনাস ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্ট সামনে থেকে সে কিছুকে মাইনাস করবে। তো কতটুকু মাইনাস করবে বলছে, যতটুকু অংশ তার ঢাকা থাকবে। যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম দুইটা শেপকে, এখান থেকে মাইনাস ফ্রন্ট দিলাম। দেখেন মাইনাস মানে উপরে যে ফ্রন্টটা ছিল সেই ফ্রন্টটা উপরে যে শেপটা ছিল সেই শেপটা যতটুকু নিচেরটা ডাকছে ততটুকু নিয়ে শেপটা গায়েব হয়ে গেছে, বাদ দিবে। তাহলে মাইনাস ফ্রন্টের কাজ হলো নিচের শেপ থেকে উপরের শেপের অংশকে সে কেটে বাদ দিবে, যেটা আমরা এখান থেকে বুঝতে পারি যে মাইনাস ফ্রন্ট মানে সে উপরের অংশটাকে সে বাদ দিবে, মাইনাস করে দিবে। আচ্ছা, 3 নাম্বার হলো ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট ইন্টারসেক্টের কাজ কি? একাধিক শেপের কেবল ওভারল্যাপ হওয়া। মানে কি কেবল ওভারল্যাপ মানে কি? যে অংশগুলো একটার উপর আরেকটা পড়েছে অংশটুকু রাখে। অর্থাৎ আমরা এখানে দুইটা শেপ, এই দুই শেপের মধ্যে এই যে অংশটা একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে ওই অংশটাকে রাখবে, বাকি পাশে যে অংশটা আছে এটাকে সে মুছে ফেলবে। যেমন আমরা এখান থেকে সিলেক্ট করার পর যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে দেখেন সে দুই পাশে পুরোটাকে বাদ দিছে, শুধু মাঝখানে যে অংশটা রয়েছে সেই অংশটাকে সে রেখে দিছে। এটা হলো ইন্টারসেক্ট। তারপরে আসেন এক্সক্লুড। এটা হলো ইন্টারসেক্টের উল্টো। ইন্টারসেক্ট ছিল যতটুকু ঢাকা পড়ছে ততটুকু রাখবে, বাকিটা মুছে ফেলবে। আর আবার এক্সক্লুডের কাজ হলো যতটুকু ঢাকা পড়ছে ততটুকু কেটে দিয়ে বাকি অংশ রাখবে। যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এক্সক্লুড করলাম। আমরা যদি আইকনটার দিকেও তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে মাঝখানে নাই, দুই পাশে আছে। আর এটা মাঝখানে আছে, দুই পাশে নাই। আর এটা দুইটাকে এক করে ফেলছে। আমরা এখান থেকেই এই কাজগুলো বুঝতে পারি যে আমরা এগুলো মনে রাখার দরকার নাই, আমরা শুধু আইকনগুলোর দিকে যদি তাকাই, আইকনগুলোর দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো যে এটা কি বলছে আমাদেরকে। তাহলে এটা হলো এক্সক্লুডের কাজ। এই যে দেখেন সে মাঝখানটাকে সে নাই করে দিছে, বাদ দিছে। অর্থাৎ ইন্টারসেক্ট মাঝখানটাকে রাখছে, এই দেখেন এই মাঝখানটাকে রাখছে, আর এক্সক্লুড সে মাঝখানটাকে বাদ দিয়ে দিছে। এই বুঝতে পারছেন সবাই? একটু কথা বলেন, কথা না বললে আমি জি বুঝবো স্যার, কিভাবে বুঝতে আপনারা পারছি। আসলে ক্লাসে আছেন কিনা। জি স্যার। স্যার বুঝতে পারতেছি স্যার, ক্লাসে আছি, মনোযোগ দিয়ে পড়তেছি তো, দেখতেছি। আচ্ছা আচ্ছা, যাক জাযাকাল্লাহ। আচ্ছা, এটা গেল শেপ মোডস। আমরা বলছিলাম পাথফাইন্ডার মধ্যে দুইটা মোড আছে, দুই ভাগে বিভক্ত। একটা হলো শেপ মোডস, একটা হলো পাথফাইন্ডার্স। শেপ মোডের আন্ডারে ছিল চারটার আমরা আলোচনা করলাম। তারপরে আসেন আমরা বাকি পাথফাইন্ডার, এটার আন্ডারে আছে মোট 6টা ইউনিট। এগুলোর কাজ কি? ডিভাইড। আমরা জানি ডিভাইড কাকে বলে, যেটা কোনো কিছুকে আলাদা করে। কোনো কিছু কি করে? আলাদা করে। এটা কাজ হলো একই, ডিভাইড করা। একাধিক শেপ যেখানে যেখানে একে অপরকে সেট করেছে সেখান থেকে টুকরো টুকরো করে আলাদা করে ফেলে। যেমন মনে করেন দেখি সবগুলো শেপ দিয়ে হয় কিনা। যেখানে অনেকগুলো শেপ আছে, একটা একটার মধ্যে ঢুকা, দেখেন একটা একটার মধ্যে প্রবেশ করে আস। তো এর কাজ হলো একাধিক শেপ যেখানে যেখানে এক অপরকে সেট করছে, অর্থাৎ যেখানে যেখানে শেপগুলো একটার সাথে আরেকটা লাগছে ওই অংশগুলোকে সে ভেঙে ফেলবে, আলাদা করে দিবে। যেমন দেখি কতটুকু সে আলাদা করে কি করে। তো এই জন্য আমরা এগুলো সিলেক্ট করে যখন ডিভাইডে ক্লিক করব তখন দেখেন, এখন ক্লিক করলে সে প্রত্যেকটা এখানে আমাদের আলাদা হয়েছে। যেখানে আনগ্রুপ করি, এই যে দেখেন, এই যে এটাকে কেটে অর্ধেক করে ফেলছে, এটাকে কেটে ফেলছে, এটাকে কেটে ফেলছে। দেখেন প্রত্যেকটাকে সে
যতটুকু ঢুকছে ততটুকু সে কেটে ফেলছে। এই প্রত্যেকটা অংশকে সে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলছে। দেখেন, দেখছেন? মানে একেবারে কোনো অংশকে সে ছাড়ে নাই। তাহলে ডিভাইডের কাজ হলো সে একাধিক শেপ, যেটা যেখানে যেভাবে কি হয়েছে একটা একটার মধ্যে ঢুকছে ওই অংশটাকে সে কেটে ফেলছে। এই সেটা আমরা দেখাইছিলাম, আনগ্রুপ করলে আনগ্রুপ, এই সে কেটে ফেলছে, প্রত্যেকটা কেটে আলাদা করছে। ট্রিম, 2 নম্বর হলো ট্রিম। উপরের শেপের আকৃতি ঠিক রেখে নিচের শেপের ঢাকা পড়ে যাওয়া অংশটুকু কেটে ফেলে। অর্থাৎ উপরের শেপটা ঠিক থাকবে, উপরের শেপ ঠিক রেখে নিচের শেপের যে অংশ ঢাকা পড়ছে ওই অংশটা কাটবে। এটা কিভাবে, এটা আমরা দেখি। এখান থেকে আমরা 2টা শেপ নিয়ে আসি, যে ট্রিম, এগুলোকে আলাদা করে ফেলি। এই ট্রিম, উপরে যে শেপটা আছে এই আকৃতিটা ঠিক রাখবে, আকৃতি ঠিক রেখে নিচের শেপের যে অংশটা ঢাকা পড়ছে, এই দেখেন নিচের শেপে যে অংশটা ঢাকা পড়ছে এটাকে কাটবে। যেমন আমরা এখানে এই যে সিলেক্ট করে ট্রিমে ক্লিক করলাম, দেখেন কাটছে, এটা এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে কিভাবে, যখন আমরা একে আনগ্রুপ করব, আনগ্রুপ করে টান দিবে তখন বুঝবো যে এটা কাটা গেছে, এবং যে অংশ কাটা গেছে অংশ নাই, এই অংশ এখানে নাই। তাহলে ওর কাজ হলো যে অংশটা ঢাকা পড়ছে সেই অংশটাকে কেটে ফেলা, বাকি অংশটুকু রেখে দেওয়া, এটা হলো ট্রিমের কাজ। তারপর আসেন মার্জ। এটার জন্য আমরা শেপ 2টা নিয়ে আসি। এই মার্জ, এটিও ট্রিমের মতো কাজ করে, তবে বাড়তি সুবিধা হলো এটি একই রঙের শেপগুলোকে একসাথে জোড়া দেয়। অর্থ বুঝতে পারছেন? যেমন দেখেন মার্জ, আমরা জানি মার্জ কাকে বলে, আমরা যারা এই মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল শিখছি সেখানে কিন্তু গড়কে মার্জ করার অপশন আছে। অর্থাৎ 2টা গড়কে একসাথে করাকে কি বলে, মার্জ, মার্জ বলে সেখানে। তো এখানে এই মার্জ সে করবে একই কালারের মধ্যে। যেমন আমরা এই 2টাকে একটু বোঝানোর জন্য বলি, এই যে 2টা আমরা এভাবে রাখলাম, রেখে এখান থেকে আহ, এই এখান থেকে আমরা এই মার্জ এটাতে ক্লিক করলাম, এই দেখেন 2টা শেপ একসাথে হয়ে গেছে। এটা হলো এক কালারের মধ্যে সে করবে। আর যদি কোথাও 2 কালার থাকে তখন কি করবে সেটা আমরা একটু দেখি। যেহেতু বলছে সে 2 কালারের মধ্যে কোনো কাজ করবে না, কিন্তু 2 কালার হলে সে কি করবে এটা আমরা একটু দেখব। সে 2 কালারের মধ্যে কি করবে আমরা একটু দেখব। তো এই জন্য আমরা এই যে 2 কালার করলাম, এখান থেকে আবার মার্জে গেলে সে এটাকেও কি করছে, মার্জ কিন্তু হয়েছে, এই দেখেন মার্জ মানে একসাথে করছে, কিন্তু এটাকে আনগ্রুপ করে আলাদা আবার করে ফেলা যাবে। এই যে দেখেন, অর্থাৎ 2টা শেপকে আলাদা করা যাবে, কিন্তু এটাকে আলাদা করা যাবে না, এটাকে আনগ্রুপ করার কোনো সিস্টেম নাই। তাহলে এটা হলো মার্জ, সে এক কালারের মধ্যে করে, 2 কালারের মধ্যে সে মার্জ করে না, যদিও সামান্য করে, কিন্তু করলে এটাকে আনগ্রুপ করে আবার আলাদা করার সুযোগ আছে। তাই জন্য বলছে মার্জ এটিও ট্রিমের মতো কাজ করে, তো বাড়তি সুবিধা হলো একই রঙের শেপগুলোকে একসাথে জোড়া দেয়। সে একই রঙের শেপ যেগুলো এগুলোকে একসাথে এবার জোড়া দিয়ে দিবে। আর যদি 2 কালারের হয় তাহলে সে ট্রিমের মতো কাজ করবে। ট্রিম যেমন যতটুকু অংশ ঢাকা পড়ছে ততটুকু কেটে ফেলে, এটাও তখন এই কাজটা করবে, যতটুকু অংশ ঢাকা পড়বে ততটুকু সে কেটে ফেলবে যদি 2 কালারের হয়, আর এক কালারের হলে সে জোড়া লাগিয়ে দিবে। এটা হলো মার্জের কাজ। আচ্ছা, এখন এখানে কি কারো কোনো প্রশ্ন জাগে দেখি? আমরা তো এখানে অনেকে মাদ্রাসার ছাত্র আছি, দেখা যায় ওস্তাদে কোনো কিছু বললে মাঝে মাঝে আমাদের প্রশ্ন উঠতো, আমরা প্রশ্ন করতাম। এখানে এই শেপটা দেখার পরে কারো মাথায় কোনো প্রশ্ন আসে? কারো আসে না? আসসালামু আলাইকুম।
ওস্তাদ জি, এখানে ওই উপর শেপটার নিচে যখন নিচে শেপটা থাকে এটা কাটাটা কি? আমি আপনার কথা বুঝতে পারিনি, আপনার মনে হয় নেটের সমস্যা আছে ভাই। বললাম যে উপরের শেপটার নিচে যে শেপটা থাকে ওই হ্যাঁ, শেপটাকে কর্তন করা জরুরি নাকি না কর্তন না করলেও চলে? কর্তন এই- করাটা কি জন্য? এখানে তো কাটা জরুরি আর আনজরুরি কথা না, আমি এখানে আপনাদেরকে টুলস শিখাইতেছি কোন টুলসের কি কাজ। দেখা যায় মাঝে মাঝে আমি বললাম যে এই যে এখানে যে কাজগুলো শেখানো হয়েছে, এই যে একটা কাজ, এটা মনে করেন মাইনাস ফ্রন্টের কাজ। এটা দিয়ে আমরা চাঁদ তৈরি করতে পারি, মাঝে মাঝে আমরা লোগো তৈরি করি, লোগোর উপরে তারা দিতে হয়, চাঁদ দিতে হয় ইসলামিক কোনো লোগো হলে, বা মিনার তৈরি করি, মিনারের উপরে চাঁদ দিতে হয়। তখন এটা আমরা তৈরি করতে পারি। তৈরি করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ কি করি, যে দুইটা শেপ নেই আমরা এখানে শেপ বিল্ডার থেকে কাজ করি। কিন্তু এটাকে সহজে যে করা যায় এটা আমরা হয়তো অনেকে জানা নাই। তো এটা এখান থেকে আমরা পাথ ফাইন্ডার থেকে আমরা কাজগুলো করতে পারি। যাক, আপনাদের আমি যে প্রশ্নটা আপনাদের থেকে চাইতেছিলাম সেই প্রশ্নটা আপনার কারো কাছ থেকে আসতেছে না। আমি আপনাদেরকে প্রশ্নটা আমি বলি। আমরা এখানে উপরে যে পড়ছিলাম ইউনিট, এই যে দেখেন ইউনিট, ইউনিটের মধ্যে আমরা দেখলাম যে সে কি করছে, একাধিক শেপকে কিন্তু সেও একত্রিত করছে। আবার মার্জ, এখানে সেও একাধিক শেপকে একত্রিত করছে। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে কি পার্থক্য? তার একই কালার হওয়াতে সে করতে পারছে, যদি একই কালার না হতো তাহলে সে করতে পারতো না। হ্যাঁ, মার্জ যদি, জাজাকাল্লাহ, মার্জ তার কাজ হলো একই কালারের মধ্যে, কিন্তু ইউনিট সে একাধিক কালারের মধ্যেও সে কি করতে পারে, তার ইউনিটটা সে রাখতে পারে। যেমন আমরা এটাকে যদি এখান থেকে এটাকে একটু উপরে নেই আবার দেখানোর জন্য, এই এখান থেকে আমরা একটা কালার চেঞ্জ করে দিলাম, মনে করেন একটা হলুদ দিলাম, আরেকটা ক্লিক করে আমরা আরেকটা কালার দিলাম, এই একটা কালার আমরা এখানে দিলাম। এখানে তিনটা কালার, এই তিন কালার একসাথে সিলেক্ট করে যদি আমি ইউনিট দেই, এই দেখেন সে প্রত্যেকটাকে সে বানিয়ে ফেলেছে। সে তার কালার সব নাই করে দিয়ে সে তিনটাকেই, এটাকে আনগ্রুপ করার কোনো সুযোগ নেই, মানে এক শেপ বানায় ফেলছে। কিন্তু মার্জ যদি হতো, সে দুই কালার হওয়ার কারণে সে একসাথে করতে পারতো না, তাকে আনগ্রুপ করার সুযোগ থাকে। এটা হলো ইউনিট এবং মার্জের মধ্যে পার্থক্য। আচ্ছা, যাক, যে ভাই বলতে পারছেন তাকে জাজাকাল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আসেন ক্রপ টুল। এই যে ক্রপ টুল, আমরা জানি ক্রপ কাকে বলে। আমরা বিভিন্ন সময় ক্রপ করি, অর্থাৎ কোনো জিনিসকে ছোট করে ফেলা, কোনো অংশ বাদ দিয়ে দেওয়া, এটা হলো ক্রপের কাজ। সাব্বির ভাই, মার্চ কি মানে একই কালার হইলে তখন কি ওটা আলাদা থাকে? না, একই কালার হলে এটা আলাদা থাকবে না, তাকে আলাদা করার সুযোগ থাকবে না, সে এক শেপে পরিণত হবে। আর যদি আলাদা শেপ মানে আলাদা কালার হয়, ভিন্ন কালার হয়, দুই দুই কালার হয়, দুই কালার যদি হয় তাহলে মানে সে ট্রিমের মতো কাজ করবে। উপরে যে ট্রিম আছে এই ট্রিমের মতো কাজ করবে। আর এক কালার হলে সে মার্চ করবে, দুটাকে একত্রিত করে ফেলবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা, পরে আসেন ক্রপ টুল। ক্রপ, এটার কাজ কি? সবচেয়ে উপরের শেপটির সীমানার ভিতরের অংশ রেখে বাকি সব কেটে ফেলে। এটা বোঝার জন্য আমরা কাজে দেখি, এটা আমাদের জন্য সহজ। আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। সে কি করবে? উপরের শেপটির সীমানার ভিতরের অংশটুকু রেখে বাকিটা কেটে ফেলে। উপরের শেপের অংশে যতটুকু আছে এতটুকু রাখবে। যেমন আমরা এটাকে আমরা সিলেক্ট করলাম এখান থেকে, এই যে ক্রপ, এই দেখেন সে এতটুকু রাখছে, মানে সীমানা রাখছে কিন্তু সব গায়েব করে দিছে, কিন্তু সে এই অংশটা রাখছে, এই অংশটা স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ সে প্রায় ইন্টারসেক্টের মতো কাজ করছে আর কি। কিন্তু ইন্টারসেক্ট সে শুধু মাঝখানের অংশটাকে রাখছে, উপরের অংশের সীমানা রাখে নাই। কিন্তু ক্রপ সে তার উপরের অংশের সীমানাটা রেখে দিছে।
এতটুকু পার্থক্য। আচ্ছা, তারপর আসেন আউটলাইন। শেপগুলো ফিল কালার বাদ দিয়ে শুধু আউটলাইন বা স্ট্রোকে রূপান্তর করে শেপ বিন্দু অনুযায়ী টুকরো করে। যেমন দেখেন, আমরা এখান থেকে দুইটাকে আনলাম, শেপগুলোর ফিল কালার বাদ দিয়ে শুধু আউটলাইন বা স্ট্রোকে রূপান্তর করে। যেমন আমাদের এখানে স্ট্রোক কালার দেওয়া আছে, আমরা স্ট্রোক কালারটা নান করি। নান করার পর আমরা যদি এটাকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করি আউটলাইন, এইটার এই শেপগুলোর যে ফিল কালার আছে, আমরা তো ফিল কালার চিনি নাকি, যেটাকে আমাদের স্যারের ভাষায় ফিল কালার মানে জমিন কালার। হ্যাঁ, এখানে ক্লিক করলে এই দেখেন, মানে এখান থেকে ফিল কালারটা নাই হয়ে গেছে। এই দেখেন ফিল কালারটা নাই, শুধু সে ফিল কালারটাকে আউটলাইনে পরিবর্তন করে স্ট্রোক কালার যেটাকে আমরা বলি আর কি, এখান থেকে স্ট্রোকে যে কালারটা দেয় এই কালার নিয়ে আসছে। এটাকে আমরা এখান থেকে ব্রাইলে এসে বাড়বে, দেখেন স্ট্রোকে কালার আসা করছে। ছিল ফিল কালার, কিন্তু এটাকে স্ট্রোক কালার বানিয়ে ফেলছে। এটা হলো আউটলাইনের কাজ। আচ্ছা, তারপরে আসেন আরেকটা, মাইনাস ব্যাক। এটা হলো মাইনাস ফন্টের ঠিক উল্টো। তো আমরা মাইনাস ফন্ট দেখছিলাম উপরে, এই যে মাইনাস ফন্ট, এটার উল্টো হলো মাইনাস ব্যাক, মানে সে নিচেরটাকে নাই করবে, উপরেরটা থাকবে। তো এটা কি হবে, এটাও আমরা এখান থেকে শেপ আনলাম, দেখেন দুইটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা মাইনাস ব্যাকে ক্লিক করি, দেখেন নিচের যেটা, আচ্ছা নিচের উপরে আমরা কিভাবে বুঝবো, এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে যে কোনটা নিচে কোনটা উপরে। এই দেখেন এটা হলো নিচে, এটা হলো উপরে। এই তার কাজ হলো নিচেরটাকে সে নাই করে দিবে। তাহলে দুইটাকে সিলেক্ট এখান থেকে এটা দিলে, এই যে নিচেরটা যতটুকু অংশ উপরে রেখে আছে ততটুকু নিয়ে সে চলে গেছে, অর্থাৎ মাইনাস ফ্রন্টের উল্টা। এই মাইনাস ফ্রন্ট, এটা হলো মাইনাস ব্যাক, একটা আরেকটার বিপরীত। বুঝে আসছে সবার? জি স্যার। আচ্ছা, 2 নম্বর আলোচনা ছিল আমাদের অ্যালাইনমেন্ট। এটাকে আমরা একটা এখান থেকে, প্রশ্ন ছিল এখানে। জি এখানে একটা অপশন আছে এক্সপান্ড, ওইটার কাজ কি? এক্স কোথায়? কোনটা পাথফাইন্ডারে প্রশ্ন? তো চলে নিয়ে গেছেন, তো ওটা একটু হাইড করে ফেলছেন, তো এটা কি নিয়ে আসেন কাইন্ডলি। এই যে এটাতে যে এখানে নিয়ে আসছি, কোথায় বলেন? নাই তো, ওই যে আপনার এখানে তো পাথফাইন্ডার নাই। আচ্ছা, পাথফাইন্ডার নিয়ে আসবো। জি জি জি, জি, এই যে এখানে একটা এক্সপান্ড লেখা আছে শেপ মোডের পাশে। জি জি, এটা এখানে তো এক্সপান্ডে ক্লিক করার জায়গা নেই। জি, এটার কাজটা কি একটু যদি- এক্সপান্ডটা এখানে না, হ্যাঁ আমি আপনাকে এক্সপান্ডের কাজ বুঝাই। এই যে এক্সপান্ডটা এখানে, এটা কাজ আমরা পরে দেখা যাবে। এই যে এখানে আছে এক্সপান্ড, এই দেখেন এক্সপান্ডের কাজ আছে। এক্সপান্ডের কাজ হলো, মনে করেন আমরা কখনো কি করি, অনেকে লোগো বানাই বা কোনো ডিজাইন করি, ডিজাইন করার পর সেই ডিজাইনটাকে আমরা যখন বড় ছোট করি তখন দেখা যায় শেপ গুলো নষ্ট হয়ে যায়। ছোট করলে শেপ গুলো বড় হয়ে লোগোর ইয়েটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তখন সেটাকে এক্সপান্ড করলে, এক্সপান্ড করে দিলে সেগুলো তার আগের অবস্থায় ফিরে আসে, মানে নির্ধারিত একটা মাপের মধ্যে থাকে, তখন আর বড় ছোট করলেও জিনিসগুলো নষ্ট হয় না। আচ্ছা, আমরা এটা কখনো যদি লোগো ডিজাইন বা কোনো কিছু আসে তখন আমরা এটাকে দেখবো, তখন আমাদের জন্য বোঝাটা সহজ হবে। ধন্যবাদ। জি, আসেন অ্যালাইনমেন্ট। আমাদের আজকে একটা প্রজেক্ট আছে, তারপরও বেশি আলোচনা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আমরা এখানে সংক্ষেপে কিছু কথা বলে শেষ করব। অ্যালাইনমেন্ট আমরা সবাই চিনি, যেটা উপরে আছে, এই যে উপরে এখানে আছে অ্যালাইনমেন্ট। তারপরে মোটামুটি এগুলোর সাথে আমরা সবাই পরিচিত। আবার এখানে ডানও আছে।
অ্যালাইনমেন্ট এটা কি? আর্টবোর্ডের সাপেক্ষে বা একাধিক অবজেক্টের সাপেক্ষে ডিজাইন উপাদানগুলোকে সমান দূরত্বে এবং সোজা লাইনে সাজানো প্রক্রিয়াকে অ্যালাইনমেন্ট বলে। এটা কেন শিখতে হবে? চোখের আন্দাজে লেখা বা শেপ বসানো, ডিজাইন আঁকা বাঁকা বা অপেশাদার দেখায়। প্রফেশনাল ডিজাইনের প্রধান শর্ত হলো নিখুঁত লাইন ও স্পেসিং। দেখেন আমার এখানে কয়েকটা লাইন আছে, এই দেখেন দুইভাবে আমি রাখছি, কারণ আমাদের অ্যালাইনটা দুই ভাগে বিভক্ত, একটা হলো ভার্টিক্যাল, একটা হলো হরিজন্টাল। এই জন্য আমি দুইটাকে দুইভাবে রাখছি। তো আমরা প্যানেলটা কোথায় পাবো? প্যানেলটা আমরা দেখাইছি যে কোনো কিছু সিলেক্ট করলে উপরে আসে অথবা ডানে থাকে। যদি এখানে না পাই আমরা এখান থেকে উইন্ডো থেকে এই যে অ্যালাইন, এই যে অ্যালাইন, আমরা অ্যালাইনটাকে নিয়ে আসলাম এখানে। তো এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এটার নাম হলো হরিজন্টাল অ্যালাইন লেফট, তারপরে এটা হলো সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা হলো হরিজন্টাল অ্যালাইন রাইট, এবার এটা হলো ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটার নাম হলো ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা হলো ভার্টিক্যাল অ্যালাইন বটম, অর্থাৎ নিচে অ্যালাইন করবে। এবার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। এটা হলো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, এটা হলো সেন্টার, এটা হলো বটম, এটা হলো হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, এটা হলো হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা হলো হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট, যেটা আমাদের এখানে আমরা দিয়ে রাখছি। এছাড়াও আমরা এখানে আরো কিছু অপশন দেখি, অ্যালাইন টু লিখে এখানে কিছু অপশন আছে, যেখানে এটা আর্টবোর্ড দেওয়া, এখানে ক্লিক করে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, ডিস্ট্রিবিউট স্পেসিং, এখানে স্পেস ঠিক করা যায়। আচ্ছা আমরা আগে দেখি অ্যালাইন। এই দেখেন আমাদের এখানে কিছু লাইন করা আছে। এখন এই লাইনগুলোকে আমরা দেখা যায় আমাদের শেপ নেই বা কোনো লাইন নেই, তাহলে আমরা এটাকে এখান থেকে নিয়ে মনে করেন আমরা এই যে একটাকে উপরে রাখলাম, একটাকে মিডলে, এইভাবে রাখলাম। কিন্তু আমরা চাইতেছি কি যেগুলো সবগুলোকে যে কোনো একদিকে আমরা কি করব? অ্যালাইন করব, হয়তো নিচে না তো উপরে, যে কোনো একদিকে এটাকে আমরা সোজা রাখবো। তো কিভাবে এটা করব? এটার জন্য আমরা এখান থেকে চলে আসতে হবে ভার্টিক্যালে, ভার্টিক্যাল অ্যালাইন টপ, যদি আমরা টপে দেই দেখেন সে উপরের দিক থেকে সবগুলো সমান হয়েছে। আবার যদি আমরা এখান থেকে মিডল দেই দেখবেন মিডলে সবগুলো সমান হয়েছে। সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিলে মাঝখান থেকে সবগুলো সমান। আর যদি আমরা এটাকে বটম দেই, ভার্টিক্যাল লাইন বটম, তখন দেখবেন এগুলো সবগুলো নিচ থেকে সমান হইবে। তারপরে এই যে আরেকটা লাইন দেখছেন যেটাকে আমরা শোয়ায় রাখছি, আমরা এখানে নিয়ে আসি, এটাও ঠিক একই সিস্টেম। এটাকে আমরা ভার্টিক্যাল করছি নিচেরটাকে, এটা হলো হরিজন্টাল। যেমন এটা মনে করেন একটা একদিকে একটু আছে উল্টা পাল্টা, আমরা এটাকে সমান করব যে কোনো একদিকে, হয়তো বাম দিকে করব, যেমন হরিজন্টাল অ্যালাইন লেফট দিলে এটা বাম দিকে সমান হবে। আবার যদি আমরা এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দেই মাঝখানে সমান হবে। আবার যদি আমরা এটাকে হরিজন্টাল অ্যালাইন রাইট দেই ডান দিক থেকে এটা সমান হবে। এখন নিচে দেখেন ডিস্ট্রিবিউট অবজেক্টস, এগুলোর কিছু কাজ আছে। এগুলোর কাজটা কি? আমরা প্রথমে এটা বুঝি। দেখেন এখানে তিনটা অবজেক্ট আছে, প্রথমটা দ্বিতীয়টার মধ্যে দূরত্ব অল্প, আবার মাঝখানেরটা আর নিচেরটার মধ্যে দূরত্ব অনেক। এখন আমরা চাই যে তিনটার মধ্যে দূরত্বটা আমরা সমান রাখবো, তো এই জন্য আমরা তিনটাকে এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা এখান থেকে যদি দেই, এই যে দেখেন আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ দিলাম, মানে উপরেরটা থেকে নিচেরটা, অর্থাৎ মাঝখানে যে জায়গাটা ছিল এই জায়গাটা তিনজনে মিলে সমানভাবে এটাকে আয়ত্ত করে নিছে। এটার আরেকটাও সিস্টেম আছে, মনে করেন এটা তো এখানে আমরা দূরত্বটা অটোমেটিক নিছে, আবার মাঝে মাঝে দেখা যায় আমরা এখান থেকে যদি আরেকটা বাড়াইলাম মনে করেন, এখন আমরা চাইতেছি এইটা এক জায়গায় থাকবে, আর এটাকেও আমরা একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম মনে করেন, রেখে এই চারোটাকে যদি আমরা একসাথে সিলেক্ট করি, তারপর আমরা আবার এখানে দেই, দেখেন এই যে চারোটা সবগুলো জায়গা সে সমানভাবে তারা আয়ত্ত করে নিছে মাঝখানে দোনোটা।
অর্থাৎ উপরেরটা নিচেরটা যদি আমরা দূরত্ব ঠিক মতো রাখতে পারি, সেন্টার গুলো ঠিক মতো রাখতে পারি, অ্যালাইনটা, মাঝখানে দুটো অটোমেটিক তাদের অ্যালাইনটা ঠিক করে নিবে। এভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে এই যে ভার্টিক্যাল অ্যালাইন ডিস্ট্রিবিউট সেন্টার, এই সেন্টার থেকেও কাজটা করতে পারি। তারপরে এখানে আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, এটা হবে নিচ থেকে, এটাকে আমরা বাদ দেই, মনে করেন বাদ দিয়ে দেখেন এই যে এটা একটু কম, এটা একটু বেশি দিচ্ছি। এটাকে যদি আমরা এভাবে সিলেক্ট করি তখন আমরা দেখব যে নিচেরটা যে জায়গাটা কম আছে এই জায়গাটা সে এখান থেকে নিয়ে নিবে। এই যে এভাবে আমরা এগুলোর ক্ষেত্রেও কাজটা এভাবে করতে পারি। অর্থাৎ মাঝখানের স্পেসটা আমরা যদি সমান রাখতে চাই, মাঝখানের স্পেসটা সমান রাখতে চাইলে আমরা এই ডিস্ট্রিবিউট অবজেক্ট থেকে আমাদের ডিস্ট্রিবিউট গুলো আমরা ঠিক করে নিতে পারি। এগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে দেখেন এটা হলো হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, এটা হলো হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। আবার তিনটাকে সিলেক্ট করে যদি আমরা সেন্টারে দেই, দেখেন মাঝখানেরটা শুধু নড়াচড়া করতেছে। আবার যদি আমরা মনে করি এটাকে একটু দিকে আনলাম, এটাকে আরেকটু দিকে এনে দিলাম, এখন দেখেন আবার যদি সিলেক্ট করি এখান থেকে আমরা হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট দিলাম, সে চতুর্দিক থেকে জায়গাগুলোকে সমান করে নিছে। এখন প্রশ্ন হলো এখানে তো আমরা অ্যালাইন তো করলাম সিলেকশনের সাথে, মাঝে মাঝে দেখা যায় আমাদের অ্যালাইন করতে হয় আর্টবোর্ডের সাথে। তখন দেখেন আমরা যদি এটাকে এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটাকে তিনটাকে আমরা চাইলে একসাথে এখানে মিলিয়ে ফেলতে পারবো মাঝখান দিকে, কিন্তু এই তিনটাকে আমরা যদি চাই বা এখান থেকে যে কোনো একটাকে আমরা যদি চাই যে আর্টবোর্ডের মাঝখানে আনবো, তখন সেটা কিভাবে? তখন সেটা হলো এই যে আমাদের এখানে যদিও যাই বা এখানে আছে, দেখেন এটা আর্টবোর্ডের সাথে এখন সিলেক্ট হয়ে আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। দেখেন এখন যদি আমি এখান থেকে মিডল দেই, এটা দেখেন আর্টবোর্ডের মাঝখানে এসে পড়ছে। তারপরে আমি যদি ভার্টিক্যাল দেই সেটা উপরে চলে আসবে, মাঝখানে আছে। লেফট দিলে লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে, বটম দিলে উপরে যাবে, সরি মানে টপ দিলে উপরে যাবে, বটম দিলে নিচে যাবে। এভাবে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। কিন্তু আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন না করে আমরা আরেকটা জিনিস আছে এখানে, এটাকে বলা হয় অ্যালাইন টু সিলেকশন। অর্থাৎ আমি যে এই যে সিলেকশন করে রাখছি এটার সাথে অ্যালাইন করব। তখন কিভাবে? তখন এটাকে আমি এটার সাথে অ্যালাইন করতে চাই, তখন এটাকে সিলেক্ট করে আমি আবার এটাকে সিলেক্ট করব। তারপর আবার এটার মধ্যে আরেকটা ক্লিক করলে তখন আমি যদি এখান থেকে অ্যালাইন দেই, দেখেন যে উপরে দিলে শুধু একটা লড়বে, বাকিটা লড়বে না। এই অর্থাৎ ওইটার সাথে সিলেকশন যেটার সাথে হয়েছে ওইটার সাথে সে অ্যালাইন হইতেছে, এই চলে যাবে। তাহলে এটা হলো অ্যালাইন টু সিলেকশন। আরেকটা হলো অ্যালাইন টু কি অবজেক্ট। এটা হয় একসাথে অনেকগুলো সিলেক্ট করলে। এই যে কি অবজেক্ট একটাকে নির্দিষ্ট করে, যেমন এই যে এটাকে সবগুলো সিলেক্ট করছে, পরে এটাকে আরেকটা ক্লিক করলে এটা হলো কি অবজেক্ট। এই দেখেন কি অবজেক্ট, এটা কাজ হলো এটা ঠিক থাকবে, এটার সাথে বাকি দুইটা এসে এটার সাথে সিলেক্ট হবে, এটার সাথে মিলবে। দেখেন এই যে আমরা এই ও নড়বে না, সে তার জায়গা থাকবে, বাকিগুলো নড়াচড়া করে সে যেখানে আছে তার মতো করে সে অ্যালাইন গুলো মিলিয়ে নেবে। এটা হলো অ্যালাইন টু কি সিলেকশন। এখানে মাঝখানে আরেকটা আছে ডিস্ট্রিবিউট স্পেসিং। স্পেসিং এর কাম হলো আমরা যেখানে যে ডিস্ট্রিবিউট গুলো দেখাইছিলাম এই মাঝখানে যে স্পেস গুলো আছে স্পেস গুলো এখান থেকে কমানো বাড়ানো যায়। এটা হলো আমাদের অ্যালাইন সম্পর্কে। এখন আসেন মাস্কিং। আমরা এটা সবাই পারি, পূর্ব দেখানো হয়েছে। মাস্কিং কাকে বলে? যে কোনো একটি নির্দিষ্ট শেপের ভেতরে ছবিকে বন্দি বা লক করে ফেলার প্রক্রিয়াকে সিঙ্গেল মাস্কিং বলে। অর্থাৎ একটা ছবিকে মাস্কিং করা, যেমন আমার নিচে আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে এটা করা যায়। আমরা এখানে দুইটা গ্রুপ করি, একটা ছবি একটা শেপ, দুইটা রাখছি। আমরা অন্য কোনো শেপ দিয়েও করলে করা যেতে পারে, আমি এটা রাখছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। দেখেন কিভাবে করছি। মাস্কিংটা করা সহজ। মনে করেন এই ছবিটাকে আমরা উপরে নিলাম,
ছবি, এ হলো আমাদের শেপ। এখন আমি চাইতেছি যে শেপটাকে কি করব, এমন বানাবো। ছবিটা আমার তো এখানে 4 কোণা, কিন্তু ছবিটাকে চাইতেছি আমি শেপের মতো করে বসাবো। এর জন্য কি করতে হবে, আমাদেরকে অনেকটা শেপ বানাতে হবে, বা আমি যেভাবে ছবিটাকে রাখতে চাই ঠিক ওই স্টাইলের একটা শেপ আমাকে বানাইতে হবে। শেপটা বানানোর পর শেপটাকে রাখতে হবে ছবির উপরে। শেপটাকে কোথায় রাখতে হবে, ছবির উপরে রাখতে হবে, নিচে রাখলে কিন্তু হবে না। ছবির উপরে রেখে আমরা এটাকে একটা অ্যালাইন করে নিতে পারি। সিলেক্ট করে আমরা এটাকে মিডল, হরিজন্টাল সব রকম একটা এই করলাম। তারপরে এটাকে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তারপরে এখানে দেখেন এই যে মেক ক্লিপিং মাস্ক, এই যে দেখেন এবার ক্লিক করলে আমাদের ছবিটা ঠিক এটার মতো হয়ে যাবে। এটা হলো সিঙ্গেল মাস্কিং, যেটা আমরা আগে থেকে জানি। আমরা বিভিন্ন পোস্টারের কাজের মধ্যে এই কাজগুলো আমরা করতে পারি। পোস্টার বা ব্যানারের ছবি ছড়ানো ছিটানো বা 4 কোণা অবস্থায় বসালে সবসময় সুন্দর লাগে না। নির্দিষ্ট ফ্রেমের ভিতর ছবি সেট করতে এটি আবশ্যক। যেমন আমরা আইডি কার্ডের কাজ করি, অনেকে মাদ্রাসার আইডি কার্ড, স্টুডেন্ট কার্ডের, তখন দেখা যায় ছবিটা একটা গোল বক্সের মধ্যে বসাতে হয়, কেউ 4 কোণা দেয়, কেউ ভিন্ন কোনো স্টাইল দেয়। তো তখন এভাবে আমরা কাজগুলো করে নিতে পারবো। তারপরে আসেন ইমেজ মাস্কিং ও আইসোলেট ব্যবহার, আইসোলেট মোড। আইসোলেট মোডটা আমরা কি, এটা সহজ। মনে করেন আমি এই যে এখানে পিকচারটাকে কিন্তু আমরা বসায় ফেলছি, এখানে পিকচারটা বসানো হয়ে গেছে। এখন আমরা চাইতেছি যে পিকচারটা যেখানে বসছে আমি পিকচারটা কিভাবে রাখবো না, আমি চাই যে পিকচারটা একটু নিচে নামাবো বা আর একটু ছোট বড় করব, কিন্তু আমি তো এটাকে মাস্ক করে ফেলছি। এখন আমি যদি এটাকে ছোট বড় যদি এখান থেকে করি, যেমন এখান থেকে ছোট করলে এটা সহ ছোট হবে, কিন্তু আমার কি হবে না, পিকচার ছোট বড় হবে না, পুরা শেপ সহ ছোট বড় হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি শেপটা তার জায়গা থাকবে, কিন্তু এটা ছোট বড় হবে। তো এটা দুইভাবে করা যায়। প্রথমে আমরা একটা দেখি, সেটা হলো যে এটাকে ক্লিপিং মাস্ক করার পরে আমরা যদি আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করি, তখন এখান থেকে একটা অপশন আসবে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক। আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে আমাদের যে ছবিটা আছে দেখেন, এই যে ছবিটাকে আমরা টানতে পারতেছি, দেখেন ছবিটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে আর এই পাশটা খালি হচ্ছে। এই দেখেন, এই আমাদের মূল ছিল এই যে এইভাবে। আবার চাইলে আমরা এটাকে ছবিটাকে বড় করতে পারি, দেখেন এই যে বড় করলাম, এভাবে বড় করলাম। আমরা আগে মূল মোডটা একবার রাখি, তাহলে আমাদেরকে এটা বুঝতে সহজ হবে। যেমন এটা ছিল আমাদের মূল, এটাও মূল না, এই যে এটা ছিল আমাদের মূল। তো আমরা এটাকে কপি করে রাখলাম, মনে করেন এটাও মূল ছিল না আমাদের, আগে ছিল। আচ্ছা, আমরা এটাকে কপি করে রাখলাম, বুঝতে আমাদের সুবিধা হবে যে আমরা কি করছি আর কি আছে। আমরা আবার চলে যাব, এটাকে সিলেক্ট করে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক। এখন দেখেন এই যে পিকচারটা আমরা যদি এখান থেকে এটাকে বড় করি, যে দেখেন বড় করে, এখন কি করব, এখন তো এভাবে কাজ তো অন্যগুলোতে করা যাবে না, অন্য কোনোটাতে ক্লিক করা যাবে না, শুধু এটার মধ্যেই কাজ করা যাবে। এখন এটাকে এভাবে কিভাবে ঠিক রাখবো, ঠিক রাখার জন্য দুইটা পদ্ধতি। একটা হলো যে উপরে দেখেন এই যে ক্লিপ গ্রুপ একটা লেখা এসে এখানে একটা সাদা দাগ হয়ে গেছে, মানে গ্রে কালার। এখানে যদি ক্লিক করি আমাদের কাজটা আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এটাকে বড় ছোট করছি, এটা বড় ছোট, বড় করছি, এটা বড় রয়ে গেছে, এটার মধ্যে কোনো সমস্যা হয় নাই। আরেকটা পদ্ধতি হলো আমাদের মাউসের লেফট বাটনে যদি আমরা ডাবল ক্লিক করি, লেফট বাটনে যদি ডাবল ক্লিক করি তখনও আমরা এই কাজটা করতে পারবো। এই দেখেন একটু বড় করছি, এখন এটাকে আবার আমরা ছোট করব, এই ছোট করে আমরা এটাকে আবার আগের অবস্থা ফিরিয়ে আনলাম। অথবা আমরা এটাকে আরো ছোট করে দিতে পারলাম, আরো ছোট করে দিলাম। তো ছোট করে আবার আমরা এখানে এটার মধ্যে ক্লিক করতে পারি, অথবা
আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের একেবারে উপরের লাইনের বাম পাশের কোণায় একটা সুইচ আছে, যেটার নাম হলো ইএসসি। এটার মধ্যে ক্লিক করলে আমাদের এই কাজটা আবার ফিরে চলে আসবে। তাহলে আমরা দুইটা পদ্ধতি দেখলাম এবং ফিরে আসারও দুইটা পদ্ধতি দেখলাম। একটা হলো আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আইসোলেট সিলেক্ট ক্লিপিং মাস্ক, এবং এখান থেকে ফিডারের জন্য আমরা উপরে খালি জায়গায় ক্লিক করতে পারি, চলে যাবে। আরেকটা হলো আমরা ক্লিপিং মাস্কের পিকচারটার উপরে ডাবল ক্লিক করে এটা আসবে, এখানে কাজ শেষ করার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে ইএসসি বাটনে ক্লিক করে আমরা আবার আগের জায়গায় ফেরত যেতে পারি। এটা গেল আমাদের ইমেজ মাস্কিং ও আইসোলেট মোডের ব্যবহার। আচ্ছা, তারপরে আসেন মাল্টিপল অবজেক্ট মাস্কিং, যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার। এই যে অনেক সময় অনেকেই এভাবে পিকচার তৈরি করে ফেসবুকে ছাড়ে, মানে এই যে এটা আমরা কিভাবে করতে পারবো? আচ্ছা, এটাকে আমরা যদি মনে করেন এখন এখানে যে শেপ গুলো আছে, আমি শেপ গুলোকে একটা কপি করলাম, পিকচারটাকে একটা কপি করে এখানে নিয়ে আসলাম। আমরা যেভাবে ক্লিপিং মাস্ক করি ঠিক সেভাবে যদি আমরা শেপ গুলোকে এখানে উপরে নিলাম, উপরে রেখে যদি আমরা এগুলোকে এখান থেকে ক্লিপিং মাস্ক করি, আমরা দেখবো যে একটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়েছে, বাকিগুলো নাই, বাকিগুলো নাই হয়ে গেছে। কিন্তু আমরা তো চাইতেছিলাম যে এইভাবে সবগুলোর মধ্যে যদি আমাদের ক্লিপিং মাস্কটা হয়। এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের কম্পিউটারকে আমাদেরকে বুঝাইতে হবে যে এখানে যে অনেকগুলো শেপ আছে, এই সবগুলো শেপকে আমরা একটা শেপে পরিণত করতে হবে। একটা শেপে পরিণত করলে তারপর আমরা যখন ক্লিপিং মাস্ক করব তখন আমাদের এই কাজটা আমাদের কাজে লাগবে। তো এর জন্য আমাদেরকে যেতে হবে অবজেক্টে, এখান থেকে এই কম্পাউন্ড পাথ, অর্থাৎ যে শেপগুলোতে আমি ছবিটাকে বসাইতে চাইতেছি সবগুলো শেপকে এভাবে সিলেক্ট করে এখান থেকে অবজেক্টে যেতে হবে, এখান থেকে কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথে গিয়ে এখান থেকে এগুলোকে আমরা মেঘ বানিয়ে দিব, মেঘে কম্পাউন্ড পাথ। এখন দেখেন আমাদের সবগুলো শেপ এক ক্লিকে সবগুলো শেপ সিলেক্ট হচ্ছে। এই কিন্তু গ্রুপ না, কম্পাউন্ড পাথ হয়েছে। তারপর আমরা যদি এটাকে এখন এই পিকচার উপরে নেই, পিকচার উপরে নিয়ে আমরা দুটোটাকে সিলেক্ট করে আমরা এখন যদি ক্লিপিং মাস্ক করি, এই যে দেখেন এখন পুরো ছবিটা আমাদের এই সবগুলো শেপের মধ্যে সুন্দরভাবে বসে গেছে। সবাই বুঝতে পারছেন এটা পদ্ধতিটা? জি স্যার। কারো বুঝতে সমস্যা আছে? জি না স্যার, বোঝা যাচ্ছে। ক্লাসে মনে হয় আমি একাই আছি, আর কেউ নেই। না স্যার, আমরা আছি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার। তাহলে এটা গেল আমাদের মাল্টিপল মাস্কিং, ক্লিপিং মাস্কিং আর অবজেক্ট মাস্কিং যাকে বলে, যেটা আমরা অনেকগুলো শেপের মধ্যে একটা পিকচারকে বসাইতে পারি। প্রথমে ছিল একটা পিকচারকে একটা শেপের মধ্যে, আর এটা হলো একটা পিকচার অনেকগুলো শেপের মধ্যে বসবে, যেটা আমরা বিভিন্ন সময় যে পত্রিকার উপরে বা বিভিন্ন এই মাসিক যে পত্রিকাগুলো আছে এগুলোর উপরে এভাবে দেওয়া হয় ডিজাইন। আচ্ছা, সর্বশেষ আসেন কন্ট্রোল ডি পেস্ট। এটা আমরা সবাই জানি যে ডুপ্লিকেট বলে, অর্থাৎ কোন একটা শেপকে এভাবে নিয়ে আমরা এটাকে ইলাস্ট্রেটরে যে কোনো অবজেক্টের শেষ করা বা অ্যাকশন বা মুভমেন্টকে হুবহু একই দূরত্বে বারবার কপি ও রিপিট করার শর্টকাট হলো কন্ট্রোল ডি। অর্থাৎ এটা কেন শিখতে হবে? ডিজাইনে যখন সমদূরত্বে অনেকগুলো বর্ডার, ডট বা লাইন তৈরি করতে হয় তখন একটা একটা করে মাপ বসানো অসম্ভব, এই শর্টকাট কাজকে রকেটের গতিতে। আচ্ছা, আমরা বুঝি জিনিসটা কি। মনে করেন এই যে এখানে
একটা শেপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা শেপ আছে। মানে আমরা চাইলে শেপটাকে কন্ট্রোল ক্লিক করে আমরা যদি এটা কপি করতে পারি, এই যে কপি করলাম, আমরা শিফট ধরে কপি করলে সোজা হবে, কিন্তু প্রত্যেকটার যে একই সমদূরত্বে, অর্থাৎ দূরত্বটা সমান রেখে যদি আমি করতে চাই, তাহলে এইভাবে আমি করতে পারবো না। কারণ এই যে দেখেন, এটার মধ্যে একটু দূরত্ব কম, এর মধ্যে দূরত্বটা বেশি, এর মধ্যে দূরত্বটা কম হয়ে গেছে। তো এখন আমরা যদি চাই যে না, কি করব, সমদূরত্বে আমরা এভাবে একাধিক শেপ আমরা নিব, বা একাধিক ডট বা একাধিক লাইন নিব, তখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করে আমরা আগে একটাকে কপি করব, যে যতটুকু দূরত্বে রাখতে চাই এটাকেই, এতটুকু দূরত্বে রাখতে চাই বাকিগুলোকে। আবার এই যে, তারপরে এতটুকু দূরত্বে রাখার পর যখন আমরা কন্ট্রোল ডি দিব, দেখেন প্রত্যেকটা সমান দূরত্বে নিবে। মাঝে মাঝে দূরত্বের ক্ষেত্রে সমস্যা হয়, অনেকগুলো নিলে তখন দেখা যায় কম বেশ হয়, তখন সেটাকেও ঠিক করার সিস্টেম আছে। ঠিক করার সিস্টেম হলো, আমরা প্রথমটাকে এবং শেষটাকে, এই দুইটাকে যতটুকু দূরত্বে রাখতে চাই এতটুকু দূরত্বে এনে আমরা যদি এই দুটোটার দূরত্বটা আমরা মনে করেন আরেকটু এটা কমাই দিলাম, এই দুটোটাকে ঠিক করে শুধু বাকিগুলো এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন করলেই বাকি দূরত্বগুলো ঠিক হয়ে যাবে। যেমন এই যে এখান থেকে এই বাকিগুলোর দূরত্ব সমান হয়ে যাবে। তাহলে আমরা প্রথম যেটা শিখলাম সেটা হলো কন্ট্রোল ডির মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের শেপগুলোকে ডুপ্লিকেট করতে পারি এবং সমদূরত্বে রাখতে পারি, সমান দূরত্বে। একটাকে কপি করব, এটা আমাদের উপর নিচে হতে পারে, সাইডে হতে পারে, যেমন এটা তো সাইডে করলাম, এবার আমরা চাইলে এটাকে নিচেও করতে পারি। এই যে এখানে এতটুকু দূরত্ব দিলাম, দিয়ে আমরা এটাকে কন্ট্রোল ডি দিলে দেখেন কন্ট্রোল ডি, নিচের দিকে সমদূরত্বে এটা নিচে নামবে। আবার যদি আমরা এবার চাই যেটা উপরে উপরে দিব, তাহলে এটাও সম্ভব, এর উপরেও দেওয়া যাবে, যেগুলো আমরা সবাই জানি বুঝি। এটা হলো কন্ট্রোল ডির কাজ, শর্টকাট। তারপরে আসেন আমাদের সর্বশেষ যে বিষয় ছিল সেটা হলো ট্রান্সপারেন্সি থেকে লেয়ার ড্রাগ, যেটার কাজ আমরা পূর্বে দেখানো হয়েছিল আপনাদেরকে। লেয়ার ড্রাগ বা ট্রান্সপারেন্সি, যেটাকে আমরা ব্লেন্ড মোড ইত্যাদি বলে থাকি, কাকে বলে? কোনো অবজেক্ট বা টেক্সটের ব্লেন্ড মোড পরিবর্তন করে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে কালার মিক্স বা ডার্ক করে মিশিয়ে দেওয়ার প্যানেল হলো ট্রান্সপারেন্সি। যেমন দেখেন, কি দিয়ে দেখাবো, আচ্ছা এই যে আমার এখানে একটা ব্যাগ আছে, মনে করেন একটা নিয়ে আসি, এই যে একটা পিকচার, এটা একটা পিকচার। আমরা চাইলে কিন্তু এই পিকচারের মানে কালার চেঞ্জ করা সম্ভব না, এই পিকচারের কালার আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা ভিন্ন একটা পদ্ধতি যদি অবলম্বন করি, তাহলে হয়তো কিছুটা কালার আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এটাকে উপরে উঠিয়ে দেই, যেখানে মোড অবশ্যই দেওয়া আছে। এই মনে করেন এই একটা পিকচার, নিচে একটা পিকচার আছে, দেখেন পিকচারটার কালার হলো এরকম। এখন এই পিকচারটার কালার চেঞ্জ করা কিন্তু সম্ভব না, কোনোভাবে পিকচার কালার এখান থেকে চেঞ্জ করা যাবে না। কিন্তু আমরা চাইলে এখানে ব্লেন্ড মোড ব্যবহার করে বা ট্রান্সপারেন্সি থেকে যে মোডগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা এখানে এটা কিছুটা কালার আমরা চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? সেটা হলো, মনে করেন আমরা যে শেপটা সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের অপাসিটি বা উপরে আমাদের অপাসিটি আছে, উপরেও আছে এখানেও আছে। এখান থেকে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে একটা মোড আসে যেটাকে ব্লেন্ডিং মোড বলি আমরা। এই আবার এখান থেকেও এটাকে পাওয়া যায়। এই যে যদি এখানে না আসে, আমরা উইন্ডোতে যাব,
উইন্ডো থেকে এখানে আমরা ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আমরা পেয়ে যাব। এই যে ট্রান্সপারেন্সি, এই যে দেখেন, এই যে ট্রান্সপারেন্সি, এটার মধ্যে এই যে ব্র্যান্ড মোড, এই ব্র্যান্ড মোডে যদি আমরা যাই, এখান থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ড দিয়ে দেখতে পারি। যেমন ড্রাগ, দেখেন ড্রাগ দিছি, উপরে যাই একটু আমরা, এই দেখেন ব্যাগের কালারের মধ্যে কিছুটা লাল আসছে, যদিও নিচে কালারটা ফুল চেঞ্জ হয় নাই। এভাবে আমরা আস্তে আস্তে সবগুলো দিয়ে দেখতে পারি, তাহলে দেখবো যে কিছুটা কালারের মধ্যে পরিবর্তন আসছে। এই দেখেন কালার বান দিয়েছি, কলমগুলোর মধ্যে কিছুটা চেঞ্জ আসছে। লাইটেন দিলে দেখেন এটা কিছুটা সাদা কালার হয়ে যাচ্ছে। তারপরে স্ক্রিন দিলে এটা আরো একটু সাদা হয়েছে। কালার ডজ, এভাবে ওভারলি, এই যে ওভারলি দিছি, কালারটার মধ্যে আরেকটা পরিবর্তন আসছে। এভাবে সফট লাইট, আরেকটু পরিবর্তন হয়েছে। হার্ড লাইট, এখন এটা পুরোটা হার্ড হয়ে গেছে, এখন আর সেটা দেখা যাচ্ছে না। তো ডিফারেন্স দেখেন, এখন এটা একটু কালো কালো হয়ে গেছে ব্যাগটা। এইভাবে আমরা এখান থেকে এই যে বিভিন্ন মোড চেঞ্জ করে আমরা দেখতে পাই যে কোনটা দিয়ে কালারটাকে একটু পরিবর্তন করা যায়। দেখেন মূল কালার হলো এটা, কিন্তু আমরা যখন এটার মধ্যে ব্লেন্ড মোড দিলাম, তখন দেখেন কিছুটা কালার মধ্যে চেঞ্জ আসছে। এইভাবে আমরা দেখেন আরেকটা কালার আসছে, মূল কালার হলো দেখেন, মূল কালার থেকে আলাদা আর একটু উজ্জ্বল হয়েছে। আমরা এইভাবে বিভিন্ন কালার চেঞ্জ করে করে আমরা দেখতে পারি। এই দেখেন আবার চেঞ্জ হয়েছে। এই এটা হলো ব্লেন্ড মোড বা ট্রান্সপারেন্সি মোডের কাজ। আসেন আমরা আজকের একটা প্রজেক্ট ছিল আমাদের পাহাড় পর্বতমালা, অর্থাৎ এই পাহাড়টা আমরা বানাবো। এটা আমার এখানে যেখানে আছে, আজকের হোমওয়ার্ক থাকবে আমাদের এটা, আমরা গুগল থেকে এগুলো পাবো। যেমন আমরা গুগলে যদি যাই, আমরা হিল লিখলে চলে আসবো আশা করি, হিল ইলিস্ট্রেশন, এই যেভাবে বিভিন্ন পাহাড় আমরা এখানে পাবো। এই যে এখান থেকে এই যে এগুলো আমরা বানাইতে পারি, এই যে এগুলো আমরা বানাইতে পারি। তো আমরা এটা আজকে দেখবো যে আমাদের লক করা আছে, আমরা আনলক করি। এই যে আমরা এটাকে এখান থেকে নিয়ে আসি, এটা পিকচার। এই পাহাড়টাকে আমরা আজকে বানানো শিখবো। তো এটার জন্য আমরা কি করব, এটাকে আগে লক করে দিব। লক করে আমরা একটু বড় করলাম। এটাকে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে বানাতে পারি পেন টুল দিয়ে। এই পেন টুল আছে, আমরা পেন টুল দিয়ে এটাকে বানাইতে পারি। এটাকে শেপ দিয়ে বানানো যায়, তবে আমরা আগে পেন টুল দিয়ে বানাই, এটা হলো সহজ পদ্ধতি। এটাকে এভাবে ক্লিক করে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে ক্লিক করব। এই থেকে আমরা এটাকে এই এই তারপর আমরা এখান থেকে আলাদা করে ফেলি। এই যেখানে অ্যানাদার পয়েন্ট টুল যেটা আছে এটা নিব, নিয়ে আমরা এটাকে এভাবে এই যে যখন আমরা এই পাথের মধ্যে আসব, এটাকে ধরে আমরা এভাবে বাঁকা করে দিব। এই জুম করলে দেখবো এখানে হালকা বাঁকা আছে, এটাকে হালকা বাঁকা করে দিব। এই তারপরে এখানেও হালকা বাঁকা আছে, আমরা এটাকে এখানে ধরে বাঁকা করে দিব। এই যে আমাদের একটা শেপ রেডি। আমরা কালার দিতে পারি এখান থেকে, আই ড্রপার নিয়ে আমরা এখান থেকে কালারটা দিব। যদি এখানে দুই কালার আছে, আমরা এখানে আপাতত এক কালার দিই, পরবর্তীতে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা এই কালারটা বানাইতে পারবো একটা। এভাবে আমরা দ্বিতীয়টাকে বানিয়ে নিব। এই এখান থেকে
এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলাম, আর একটা ক্লিক করলাম। এই, আবার আমরা অ্যানাদার টুল নিব, এটাকে আমরা যতটুকু বাঁকা আছে এতটুকু বাঁকা করে দিব। এই 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 আচ্ছা, আমরা আগে কালার আমরা পরে দিব, আগে আমরা বানাই নেই। এখানে এই এটা একটু আমরা এখানে একটু বাঁকা হবে, এটা করে দিলাম। আবার নিলাম, এটাকে একটা দিলাম, একটা শেষ। আবার আমরা এখান থেকে টুলটা নিলাম, অ্যানাদার টুল, তারপর এটা আবার আস্তে আস্তে আমরা সবগুলোকে এভাবে পেন টুল দিয়ে কিন্তু এভাবে বাঁকা করা যায়, কিন্তু পেন টুল দিয়ে করতে গেলে অনেক সময় লাগে, এভাবে করলে সময় আমাদের অনেক বেঁচে যায়। মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার এগুলোতে আমরা কালার দিয়ে দিব, সিলেক্ট করলাম সবগুলোকে, এখান থেকে কালার দিয়ে দিলাম। এখন মোটামুটি আমাদের হয়ে গেছে। কিছুটা এখানে সমস্যা আছে, এগুলোকে আমরা একটু বড় ছোট করে দিলে মোটামুটি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যেমন এটাকে আমরা একটু যদি বড় করি, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এখন এগুলো তো আমরা চাইলে, এই যে দেখেন আমি এখানে এই কালারটা, অর্থাৎ এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখানে ব্যবহার করতে পারি, এটাও সম্ভব। এর জন্য কি করতে হবে, আমরা একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালারটা দেখেন উপরে নিচে আছে। এখানে যদি খেয়াল করি আমরা দেখেন কালারটা উপরে নিচে, দুইটা কালার, একটা প্রায় হলুদের মতো আর একটা হলো আমাদের সবুজ কালার। তো আমরা এখান থেকে ব্লেন্ড, আমরা যদি গ্রেডিয়েন্ট টুলে যাই, গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এই যে একটা কালার আসছে, আমরা জানি এই কালারটাকে আমরা উপর নিচে কিভাবে করতে পারি। এই জন্য আমরা যদি গ্রেডিয়েন্ট মোডে থাকা অবস্থায় আমরা এটাকে উপর থেকে টান দেই, এই আমাদের কালারটা উপর নিচে এসে গেছে। এখন এই কালারটা আমরা কিভাবে দিব,
তো কালারটা দেওয়ার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যে স্লাইডার গুলো আছে, এই স্লাইডার গুলো থেকে একটাকে ক্লিক করলাম। এখান থেকে কালার পিকারটা নিয়ে আমরা এখানে যে পিকচারটা আছে এখান থেকে একটা কালার নিব। উপরের কালার যদি হয় তাহলে আমরা এখান থেকে হলুদ কালারটা নিলাম। হুম, হলুদ কালারটা আমরা নিলাম। তারপরে নিচের কালারে আমরা সবুজটা নিলাম। এই দেখেন, যদি উল্টা হয়েছে আমরা এটাকে এখান থেকে এই যে রিভার্স গ্রেডিয়েন্ট, রিভার্স দিলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যাবে। এটাকে আমরা একটু কাজ করি। এই এখন এখানের কালারের লোকেশনটা আমাদের একটু কমাতে হবে। যে আমরা দেখতেছি যে নিচের দিকে সবুজটা বেশি, উপরের দিকে হলুদ। তো এই জন্য সবুজের পরিমাণটা আমরা একটু বাড়িয়ে দিব। দেখেন, এটার দিকে যদি তাকাই আমরা, এই এভাবে আমরা পরেরটার মধ্যে আমরা একই কাজ করব। যে এখান থেকে এটাকে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলে তারপর আমরা এটার মধ্যেও একই রকম করব, উপর নিচ। কালারটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে এটার মধ্যে আমরা একই সিস্টেম করি, এই তারপরে এটাকে আমরা একইভাবে কালার দিয়ে দেই। এই আমরা লোকেশন একটু কম বেশি করে আমরা কালারটাকে এভাবে মিলিয়ে দিতে পারি। দেখুন মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে পাহাড়। এখানে আমি আকাশটা দিছিলাম, এটা একটা শেপ। এই শেপ এনে এই যে শেপটা এখানে এভাবে বসাই দিলে দেখুন শেপটা বসে গেছে। এখানে আছে পাহাড়, মেঘ। মেঘগুলো এভাবে আমরা বানানো শিখছিলাম, উপরে মেঘ কিভাবে বানাইতে হবে। এই যে এখানে আমরা মেঘ বানাইছিলাম। এটাকেই আমি এখানে কপি করে এনে এটাকে সাদা করে দিচ্ছি, যেটা মেঘের মতো দেখাচ্ছে। আমরা চাইলে এখানে সূর্য বা অনেক কিছু আঁকতে পারি। তো আমাদের আজকের প্রজেক্ট ছিল পাহাড় পর্বত আঁকা, যেটা আমরা এখন দেখলাম। তো আমরা এই কাজগুলো করব এবং সবাই হোমওয়ার্ক গুলো গ্রুপে জমা দেব। পাশাপাশি যে কাজগুলো আমরা করব ওই কাজগুলোর পোস্ট করব আমাদের গ্রুপে এবং নিজের টাইমলাইনে পোস্ট করে আমরা এগুলো নিজের প্রচার নিচে করব। আমরা তো মার্কেটিং করতে রাজি নেই। আচ্ছা, ঠিক আছে। এখন যদি কারোর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আজকে ক্লাস নিয়ে যদি আসসালামু কারো কোনো আলাইকুম। প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। জি জি ভাইজান, কোন ভাই? হ্যাঁ, কোন ভাই বলতে চাইছিলেন ভাই? জি সাহেব, ওই মানে এই যে আকাশটা কিভাবে নিয়ে আসলেন, আকাশের ওই পাহাড় পর্বত আকাশটা? আকাশটা মূলত এটা একটা শেপ। আমি আপনাকে
এটাও দেখাই তাহলে। এটা হলো একটা শেপ, মানে আমরা এখান থেকে একটা চার কোণার শেপ আনছি, জি যেমন রেক্টেঙ্গেল টুল। বুঝতে পারছি। রেক্টেঙ্গেল টুল এনেছি। রেক্টেঙ্গেল টুল এনে আমি এটার মধ্যে আকাশের কালার দিয়েছি। এখান থেকে মনে করেন হালকা কিছু কালার, এই যে মনে করেন এই, এটাকে আমরা যদি আরেকটু হালকা করে দিই এখান থেকে, এই যে একটু হালকা করলেই যে আস্তে আস্তে এটার মধ্যে আকাশে একটা কালার আসছে, এই দেখেন। দেখছেন? এই এভাবে আমরা কালারটা দিতে পারি। এই যে এভাবে এনে আমি এটাকে একটা শেপ বসাইছি আর কি। এখানে এটাকে সরাই এখান থেকে। এই যে শেপটা মনে করেন দুই পাশ থেকে টেনে নিচের দিকে একটু নামাই দেন। এই তারপরে এই পাহাড়গুলোকে বা এটাকে নিচে নামাই দেন, ফ্রন্ট থেকে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এই দেখেন নিচে চলে গেছে। এবার এই এটা তো উপরে বানাইছেনই আপনি, ওইখান থেকে এটাকে এনে এভাবে বসাই দেন। এই দেখছেন? জি শাহেক, জি শুক্রিয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? শাহেক আরেকটা বিষয় জানার ছিল। হ্যাঁ ওই আমরা তো ওই যে পোস্ট মাহফিল পোস্টারে যে কাজটা দেওয়া হয়েছিল, সেই হ্যাঁ পোস্টারে তো অলরেডি টাইপ করার সময় দেখা যায় ওই একার গুলো হিসিকার গুলো উল্টা পাল্টা করে আসে এবং লেখাগুলো ঠিকভাবে ওঠে না। মানে এটা কিবোর্ডে তাছাড়া ওখানে কোনো ফন্ট চেঞ্জ করার বিষয় আছে নাকি? আমি তো ইউনিকোড দিয়ে কাজ করেছিলাম, দেখা যায় যে ঠিকভাবে কাজগুলো হয় না। কাজগুলো হবে না কেন? আমি তো ইউনিকোডেরই কাজ করি, আমারটা তো ইউনিকোড, এগুলো সবগুলো ইউনিকোড। আমি অব্র কিবোর্ডে কাজ করি। যেমন আপনার এখানে দেখেন, এই যেগুলোতে ক্লিক করার পর এখানে আসছে যে বর্ণমালা, দেখছেন? এই বর্ণমালা সবগুলো ফন্ট বর্ণমালা, একটা ফন্ট দিয়ে কাজ করছে এখানে সব। আর আকার ইকারের সমস্যা হলে এটা হয়তো আপনার সেটিং এ কোথাও কোনো সমস্যা আছে। আচ্ছা, আপনি এটা আমাকে পরে এক সময় আমাকে নক দিয়েন, আমি আপনাকে আলাদাভাবে দেখবো। জি ইনশাল্লাহ, আমি আগামীকালকে নক দেবো, দিলে ইনশাল্লাহ কাজটা জমা দেওয়া যাবে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? ক্লাস সম্পর্কে কার কোনো প্রশ্ন আছে ভাই? নাই? হ্যালো। হ্যাঁ ফিরোজ ভাই। জি স্যার, ওই যে পাহাড় বানাইছেন, হুম এখানে সোয়াশ কালার থেকে যদি আমাদেরকে একটু কালারটা দেখাইতেন। এটা তো আপনি মানে ওই আইড্রপার টুল দিয়ে দেখাইছেন, হ্যাঁ। হুম এখন আমরা যখন বানাইতে যাবো, তখন সোয়াশ প্যানেল থেকে কিভাবে বানাবো, ওই কালারটা কিভাবে করবো? না, এটা তো আপনি আগে এমন একটা পিকচার, যেমন এই যে পিকচারটা, এটা কিন্তু একটা পিকচার, এটা বানানো না, এটা একটা পিকচার। আমি এটা গুগল থেকে ডাউনলোড করছি। যেটা আপনাকে আমি বললাম, এই যে এখানে গুগলের মধ্যে অনেক রকম আছে, খুঁজলে এটাও পাওয়া যাবে, পাওয়া যাবে না যে তা না, এটাও পাওয়া যাবে আশা করি। ঠিক আছে, তাহলে ওইখান থেকে এটাই কপি হ্যাঁ করে নিতে হবে নাকি স্যার? হ্যাঁ, ওইখান থেকে এটাকে নেবেন। এখান থেকে নিয়ে তখন আইড্রপার টুল দিয়ে তো কালার ওইখান থেকে নেওয়াই যাবে। জি জি। হ্যাঁ, আমি এভাবেই নিছি, আমি ওটাকে সস দিয়ে বানাই নাই, সস কালার থেকে আমি কালার দেই নাই, এখান থেকে কালার দিছি। বুঝলে ওইটা পাওয়া যাবে, এখন হয়তো চোখে পড়ছে না আর কি। আচ্ছা, জি, ঠিক আছে স্যার। মনে করেন এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন, এই যে, নাকি না এটা না, খুঁজলে পাওয়া যাবে আশা করি। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে অনেক আছে। হ্যাঁ,
সার্চ দিলে অনেক পাবেন, এখান থেকে কালারগুলো মিলিয়ে নেবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ বারাকাতুহু। আরেকটা বিষয় জানার ছিল। জি, হ্যালো শেখ, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ওই যে আমাদের যে ক্লাসে আজকে তো 19তম ক্লাস হয়ে গেল, আমাদের ক্লাসের ভিডিওগুলো যদি এক সাইডে থাকতো মানে খুব ভালো হতো। অনেক সময় গ্রুপ থেকে খুঁজে বের করতে, আবার অনেক সময় যে ইউটিউব থেকে খুঁজে বের করতে হয়।